আসসালামু আলাইকুম। সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের পক্ষ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে বাংলা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো সকলকে শীতের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে ক্লাসটা শুরু করব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, বাকযন্ত্র। এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে তোমাদের যে বোর্ড বইটি রয়েছে, সেই বোর্ড বইটি অবশ্যই তোমরা সাথে নিয়ে বসবে তোমাদের বোঝার সুবিধার জন্য। তো শিক্ষার্থীরা, আমরা জানি যে আমরা যখন আমাদের মনের অনুভূতিগুলোকে অন্যের সামনে প্রকাশ করি, তখন সেক্ষেত্রে আমাদের একটা ভাষা তৈরি হয়, সেক্ষেত্রে আমাদের একটা ভাষার প্রয়োজন হয়। এবং এই ভাষাটা সৃষ্টি করতে গেলে আমাদের ধ্বনির প্রয়োজন হয় সবার আগে, কারণ ধ্বনির মাধ্যমেই কিন্তু শব্দ তৈরি হচ্ছে, শব্দের মাধ্যমেই কিন্তু এক একটি বাক্য তৈরি হচ্ছে, আর এক একটি বাক্যের মধ্য দিয়ে কিন্তু আমরা কি করছি, মনের অনুভূতিগুলোকে অন্যের সামনে প্রকাশ করছি বা তুলে ধরছি। তো যাই হোক, এই যে বাকযন্ত্রটার সৃষ্টি হচ্ছে, এই বাকযন্ত্রের মাধ্যমে যে ধ্বনিগুলো সৃষ্টি হচ্ছে, এই অর্থবোধের ধ্বনির সমন্বয়ে কিন্তু ভাষা তৈরি হচ্ছে। এবং এই যে ধ্বনিগুলো সৃষ্টি হচ্ছে, সেই ধ্বনিগুলো সৃষ্টি হচ্ছে কিসের সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে। এখন কথা আসছে যে তাহলে বাকযন্ত্রটা আসলে কি? আমরা কথা বলি তো মুখ দিয়ে, তাহলে বাকযন্ত্রটা আসলে কি? আসলে আমাদের কথা বলার জন্য আমাদের মুখের ঠোঁট থেকে শুরু করে একদম ফুসফুস পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ এই ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেই প্রত্যেকটিকে একসাথে বলা হয় বাকযন্ত্র। অর্থাৎ বাকযন্ত্র মানে কথা বলার যন্ত্র, তাই না? অর্থাৎ কথার মাধ্যমেই তো আমরা আমাদের ভাষাটাকে প্রকাশ করি, আমাদের অনুভূতিগুলোকে প্রকাশ করি। আর কথার মধ্য দিয়ে কিন্তু কি ধ্বনি কিন্তু সৃষ্টি হয়। এবং এই যে ধ্বনি উৎপাদিত হচ্ছে, এই ধ্বনিগুলো সৃষ্টি হচ্ছে কিসে? বাকযন্ত্রের ঠোঁট থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত। এবং এই ফুসফুস থেকে বাতাস যদি বাইরে যদি বের হয়ে না আসে, তাহলে কিন্তু কোনোভাবেই একটি ধ্বনির সৃষ্টি হতে পারে না। যার কারণে ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফুসফুসতারিত বাতাস কিন্তু আমাদের মুখ দিয়ে বা নাক দিয়ে কিন্তু কি হয়, বাইরে বের হয়ে আসে, এবং তখনই কিন্তু ধ্বনির সৃষ্টি হয়। এই জন্য বলছে কি, ধ্বনির সৃষ্টি হয় কিসের সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে। তাহলে বাকযন্ত্র কি? বাকযন্ত্র হচ্ছে কথা বলার যন্ত্র। কথা বলার যন্ত্র বলতে কি বোঝাচ্ছে? মুখকে বোঝাচ্ছে। এবং শুধু মুখকে নয়, মুখের সাথে সাথে ঠোঁটের থেকে ফুসফুস পর্যন্ত এই মুখ বিবর, এটাকে বলা হয় কি মুখ বিবর। অর্থাৎ ফুসফুস থেকে শুরু করে আমাদের ঠোঁট পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, যেমন আমাদের আছে ঠোঁট আছে, দাঁত আছে, জিহ্বা আছে, তারপরে কোমল তালু আছে, নরম তালু আছে, তোমার শ্বাসনালী আছে, এরপরে আছে মূর্ধা রয়েছে, এরপর স্বরযন্ত্র রয়েছে, জিভ রয়েছে। এই প্রত্যেকটা সাহায্যে কিন্তু কোনো না কোনো ধ্বনি উচ্চারিত হচ্ছে। হয়তো একটা সাহায্যে যে সব ধ্বনি উচ্চারিত হচ্ছে তা না, কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর প্রত্যেকটি কিন্তু কোনো না কোনো ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে জড়িত আছে। আর যার কারণে এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু আমাদের বাকযন্ত্রের এক একটি অংশ বা এক একটি উপাদান। এবং এই সম্পূর্ণ অঙ্গগুলোকে একসাথে মিলিত করে বলছে কি আমরা বাকযন্ত্র বলছি। তো এই পর্যন্ত দেখা যাচ্ছে যে ধ্বনি উচ্চারণ করতে যেসব অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে কি বলা হয়? বাকযন্ত্র বলা হয়। এবং মানব দেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রত্যেকটি প্রত্যঙ্গের বা বাকযন্ত্রের অন্তর্গত, যেটা আমি আগেই তোমাদের বলেছি। তাহলে আমরা এখন একটু দেখে নিব যে আমাদের আসলে বাকযন্ত্রের মধ্যে কোন কোন অঙ্গ প্রত্যঙ্গগুলো বেশি কাজে লাগে। দেখো শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, প্রথমে আসছে কি ফুসফুস। ফুসফুস কি কাজে লাগে? এরপর আছে কি শ্বাসনালী। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে ব্যাপকভাবে কাজে লাগে। এবং এই যে উপাদানগুলো রয়েছে, এগুলো আমরা একটু এরপরে যখনই সব
সব লেখা হয়ে যাবে। এরপরে আমরা কিন্তু আলোচনা করব যে বিষয়গুলো প্রত্যেকটা কিভাবে আমাদের ষড়যন্ত্রের ক্ষেত্রে কাজে লাগে। এরপরে বলছো কি ষড়যন্ত্র, এরপরে আসছে জীব, এরপর আসছে আলজীব, তালু, মূর্ধা এবং আরেকটি কি রয়েছে দন্তমূল এবং দন্ত। এইগুলো আছে এবং সর্বশেষ যে আমার বাকযন্ত্রের সর্বশেষ যে পর্যায়টি আমাদের রয়েছে আমাদের মানব দেহের উপরি অংশ ঠোঁট বা ওষ্ঠ। ঠিক আছে, তো এই কয়েকটি বিষয় অর্থাৎ বাকযন্ত্র ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে বাকযন্ত্রের যে উপাদানগুলো বা অংশগুলো রয়েছে এগুলোর মধ্যে রয়েছে কি ফুসফুস রয়েছে, শ্বাসনালী রয়েছে, ষড়যন্ত্র রয়েছে, জীব, আলজীব, তালু, মূর্ধা, দন্তমূল ও দন্ত এবং ওষ্ঠ বা ঠোঁট। এই অংশগুলো কিন্তু আমাদের মুখ বিবর অর্থাৎ মুখের ভেতর থেকে যে অংশগুলো রয়েছে এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে কাজে লাগে। তো প্রথমেই আমরা যে বিষয়টি দেখব ফুসফুস সম্পর্কে বলবো যে আসলে ফুসফুসটা কি। ফুসফুস কিন্তু আমাদের শরীরের ভেতরেই কিন্তু একটি অংশ যার সাহায্যে আমরা করি শ্বাস গ্রহণ করি বা শ্বাস ত্যাগ করি। এবং আরেকটি জিনিস বলে রাখি যে যখন আমরা ধ্বনি উৎপাদন করি ধ্বনি উৎপাদন করতে গেলে এই ফুসফুস তাড়িত বাতাস বাইরে বের হয়ে আসতে হয়, অর্থাৎ ফুসফুসের বাতাস ফুসফুস বাতাসটাকে ত্যাগ করে আর যার কারণে কিন্তু ধ্বনি উৎপাদিত হয়। এই ফুসফুস তাড়িত বাতাস যদি কোনোভাবে যদি আমাদের শরীর থেকে বের না হয় তাহলে কিন্তু কোনোভাবেই ধ্বনি উৎপাদিত হবে না। এবং এই যে ফুসফুস তাড়িত বাতাস এই ফুসফুস তাড়িত বাতাসটা কিন্তু কি হয় ফুসফুস তাড়িত বাতাস কিন্তু মুখ বিবরের মধ্যে শ্বাসনালীর মধ্য দিয়ে আমাদের এই যে শ্বাসনালী রয়েছে এই শ্বাসনালীর মধ্য দিয়ে কিন্তু বাইরে বের হয়ে আসে। এবং এই ফুসফুস তাড়িত বাতাস কি হচ্ছে শ্বাসনালীর মাধ্যমে বাইরে বের হয়ে এসে কিন্তু তখনই কিন্তু ধ্বনি উৎপাদিত হচ্ছে। এবং বাইরে যখন বের হয় তখন হয় মুখ দিয়ে বাতাসটা বের হবে অথবা নাক দিয়েও কিন্তু বাতাসটা বের হবে। যখন নাক দিয়ে যখন বাতাসগুলো বের হয় তখন কিন্তু আমরা সেগুলোকে কি বলি নাসিক্য ধ্বনি বলি, তাই না? যেটাকে বলা হয় যে আমরা এর আগেও কিন্তু পড়েছি যে প্রতিটি বর্গের শেষে যে একটি করে অর্থাৎ 5টা বর্গের পাদ শেষের 5টা কিন্তু নাসিক্য ধ্বনি আছে, তাই না? এটা আমি কিন্তু আগেও জেনেছি। এরপরে যেটা আসে সেটা হচ্ছে কি শ্বাসনালী। শ্বাসনালীটা কি? শ্বাসনালীটা হচ্ছে শ্বাসনালীর মধ্য দিয়েই কিন্তু যখন ফুসফুস তাড়িত বাতাসটা যখন বের হয় তখন কোথা দিয়ে বের হয় এই শ্বাসনালীর মধ্য দিয়েই, অর্থাৎ ফুসফুসের বাতাসটা আমাদের শ্বাসনালীর মধ্য দিয়েই কিন্তু বাইরে বের হয়। অর্থাৎ এই ষড়যন্ত্রের আগ পর্যন্ত হচ্ছে শ্বাসনালী হিসেবেই আমরা ধরে থাকি। আর এখন এই বলছে যে এই শ্বাসনালীর মধ্য দিয়ে কিন্তু ফুসফুসের বাতাসটা কিন্তু বাইরে নাক দিয়ে মুখ দিয়ে বের হয়। এবং ষড়যন্ত্র বলতে কি হচ্ছে দেখবা যে আমাদের গলার বিশেষ করে ছেলেদের ভালো করে বুঝবা ছেলেদের গলা এখানে একটা ভোকাল কর্ড যেটাকে আমরা বলি একটা ষড়যন্ত্র একটা উঁচু একটা হাড় কিন্তু রয়েছে আছে না, এটাকে বলা হয় হচ্ছে ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্র অনেক এই ষড়যন্ত্র কিন্তু আবার সেই ষড়যন্ত্র না ওই যে কোর্ট কাচারি করে মানুষে বলে না পিছনে লাগে সেই ষড়যন্ত্র না। সেই ষড়যন্ত্রের কি নাম কি হবে বলো তো? সেটা হচ্ছে এই মূর্ধন্য ষ। সেই ষড়যন্ত্রে কি হবে তার বানান কিন্তু এই ষড়যন্ত্র। হ্যাঁ, এটা কিন্তু না, এটা কিন্তু ষড়যন্ত্র মানে ঝগড়া বিবাদ এসব কিন্তু না। এই ষড়যন্ত্রটাকে বলতে কি হচ্ছে এই ষড়যন্ত্রটা বলতে বোঝাচ্ছে যে আমাদের কণ্ঠে এই যে গলার উপরে একটা শক্তভূত একটা হাড় রয়েছে এটাকে বলা হয় ভোকাল কর্ড যদি তোমরা বিজ্ঞানের ভাষায় বলো। এছাড়া আমরা বলবো কি ষড়যন্ত্র। এর ভিতর দিয়েই কিন্তু মূলত স্বরটা তৈরি হয়। যখন যখন ফুসফুস তাড়িত বাতাস যখন এই শ্বাসনালীর মধ্য দিয়ে যখন এই ভোকাল কর্ডের এখানে আসে ওইখানেই কিন্তু কি হয় ওইখানেই কিন্তু সেটার মূলত ধ্বনিতে পরিণত হয়। এবং মেরুদণ্ডের 4, 5 এবং 6 নং অস্থির পাশে থাকা এই অংশটি নলের মতো, এটা কিন্তু একটা কি নলের মতো বাতাস ষড়যন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে বলেই কিন্তু
ধ্বনি সৃষ্টি হয়। এটা আগেই বলেছি যে ফুসফুস তাড়িত বাতাস শ্বাসনালীর মধ্য দিয়ে স্বরযন্ত্রের ওখান থেকে কি হবে, ধ্বনি সৃষ্টি করবে। এরপরে যে একটা আছে জিহ্বা, যেটাকে আমরা বলি জীব, অর্থাৎ আমাদের কথা বলার সময় আমাদের ভিতরে যে জীব, এটা সবাই কিন্তু চেনো তোমরা, হ্যাঁ। এবং এই জীবটা কিন্তু আমাদের ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক কাজে লাগে। এবং এই ধ্বনি যখন আমরা একটি উচ্চারণ করি, সেই উচ্চারণের সময় জীবটা কিন্তু অনেক সময় জীবের উচ্চতাও কিন্তু ওঠানামা করে। অনেক সময় জীবটা অনেক উঁচুতে ওঠে, অনেক সময় মধ্য একদম সমান থাকে, আবার অনেক সময় কিন্তু নিচু হয়, জীবটার উচ্চতা কিন্তু নিচু হয়ে যায়। তখন আবার অনেক সময় জীবের যে ব্যবহার, জীবের ব্যবহারের ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে অনেক সময় জীবটা সামনে এগিয়ে আসে, আবার কোনোটা পেছনের দিকে অর্থাৎ পশ্চাতে চলে যায়, আবার কোনো সময় মাঝামাঝি থাকে। এইভাবে কিন্তু জীবের উচ্চতা এবং জীবের যে প্রশস্ততা এর উপরে ভিত্তি করেও কিন্তু বিভিন্ন ধরনের ধ্বনি কিন্তু সৃষ্টি হয়। যখন আমরা জীব যখন পেছনে চলে যাচ্ছে বলছি পশ্চাৎ স্বরধ্বনি, যখন বলছি পশ্চাতে যখন চলে যাবে তখন পশ্চাৎ ধ্বনি উচ্চারণ হচ্ছে, সম্মুখে গেলে সম্মুখ ধ্বনি উচ্চারণ হচ্ছে, তাই না? ঠিক এইভাবে কিন্তু জীবেরও কিন্তু ওঠানামা হয়ে থাকে, যেটা আমরা বিস্তারিতভাবে পরে কিন্তু আরও এর পরবর্তীতে যেসব অনুচ্ছেদগুলো আছে সেগুলোতে আমরা ভালোভাবে আরও বিস্তারিত করতে পারবো। তো জীব এতটুকুই আমরা এখন মনে রাখি যে আমরা যখন বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি উৎপাদন করি, সেই ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে এই জীবটা অনেক বেশি কিন্তু এবং সচল, যেটাকে বলা হয় আমাদের মুখ বিবরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে সচল এবং সক্রিয় ভূমিকা পালন করে, তার মধ্যে সব থেকে প্রধান কে? জীব। তোমরা দেখো, তোমরা নিজেরাই যদি জীবটাকে যদি একদম সমান করে রাখতে চাও, জীবটাকে ব্যবহার না করে কি তোমরা কোনো ধ্বনি উচ্চারণ করতে পারবে? তোমরা নিজেরাই চেষ্টা করো, দেখবে যে জীবের ব্যবহার ছাড়া, আমি যেমন কথা বলছি, কথা বলার সময় আমাদের জীব কিন্তু সামনে যাচ্ছে, পেছনে যাচ্ছে, উঁচুতে যাচ্ছে, নিচুতে যাচ্ছে, তার মানে কি জীবের নড়াচড়া করা ছাড়া বা জীবকে অচল অবস্থায় রেখে কিন্তু কোনোভাবে কোনো ধ্বনি উৎপাদন করা যাবে না। এই ধ্বনির জীবকে ব্যবহার করে কিন্তু আমাদের বেশিরভাগ ধ্বনি কিন্তু উচ্চারিত হচ্ছে। এরপরে বলছে কি দেখো, আলজিভ। আলজিভ বলতে কি বোঝায়? আলজিভ বলতে বোঝায় যে তোমরা দেখবা যে সামনে একটি আয়না ধরবে, আয়না ধরে যদি হাঁ করে দেখো, দেখবা যে আমাদের জিভের গোড়ার একটু উপরের সাইডে দেখবা যে ছোট্ট, অনেক ছোট একটা সাদা মানে একদম একটা মাংসপিণ্ড ঝুলে আছে, হ্যাঁ। আমাদের একদম পুরো এইখানে উপরে জীবের গোড়ার যে একদম উপরে, ওখানে দেখবে যে একটা ছোট্ট একটা মাংসপিণ্ড ওখানে এভাবে ঝুলে আছে, এবং ওইটাকে বলা হচ্ছে কি? এই আলজিহ্বা। যখন ধ্বনিগুলো উচ্চারিত হয়, এই কোনো ধ্বনি কিন্তু এই আলজিহ্বার সাথেও কিন্তু তার ফুসফুসতায়িত বাতাস কিন্তু রিলেটেড হয়, অর্থাৎ ওর সাথে কিন্তু অনেক সময় ঘর্ষণ লাগে, আবার অনেক সময় লাগে না। সব ধ্বনি উচ্চারণেই যে আলজিহ্বা লাগে তা কিন্তু নয়, তবে কিন্তু অনেক ধ্বনি আছে যেগুলো আলজিহ্বাকে কেন্দ্র করে কিন্তু কি হয়? উচ্চারিত হয়। এই জন্য বলছে যে আমাদের মুখ বিবরের মধ্যে এই জিহ্বা বা আলজিহ্বা এগুলো কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে, কিসে? ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি রয়েছে, এরপরে আমরা বলবো যে আরেকটা জিনিস বলি, যে যখন আমাদের মুখ দিয়ে পুরোপুরি বাতাস বের হয় না, অনেক সময় দেখা যাচ্ছে মুখ দিয়ে বের হচ্ছে না, খানিকটা উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ উপরের দিকে গেলে কি হবে? আমরা নাসিক্য ধ্বনি আমরা কোনগুলোকে বলি? যে নাসিক্য ধ্বনি মানে কি? মুখ বিবর থেকে যখন আমাদের ফুসফুসতায়িত বাতাসটা কি হয়? মুখ দিয়ে বের না হয়ে কিছুটা উপর দিয়ে কি হবে? নাক দিয়ে বের হবে। যখন নাক দিয়ে বের হবে তখন কিন্তু আমাদের এই যে স্বরতন্ত্রী আছে, আর স্বরতন্ত্রীটা একটু নিচে নেমে আসে, হ্যাঁ। অর্থাৎ যখন তোমার বাতাসটা মুখ দিয়ে বের হতে পারছে না, তখন কি হচ্ছে? এই উপরে স্বরতন্ত্রী নিচে নেমে আসে, যার কারণে বাতাস এই মুখ দিয়ে বের না হয় স্বরতন্ত্রীর উপর দিয়ে নাক দিয়ে গিয়ে বের হচ্ছে, আর যার কারণে কিন্তু যখন সেখানে নাসিক্য ধ্বনির সৃষ্টি হচ্ছে। এরপরে বলছে কি? তালু। আলজিহ্বাটা হয়ে গেল, এরপরে বলছে কি? তালু। তালু কিন্তু আমাদের ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে অন্যতম একটি বড় একটি মাধ্যম। এরপরে বলছে কি? তালুকে বলা হয় মুখ বিবরের ছাদ, অর্থাৎ আমাদের জীবের একদম উপরের অংশ। দেখো, আমাদের জীবটা যদি জীব হয়, জীবের উপরের অংশে, জীবের উপর যে অংশ, এখানে কিন্তু একটা শক্ত একটা তালুর মধ্যে থাকে। তোমরা জীব দিয়ে দেখো, পরে জীব যতদূর যাবে, অর্থাৎ তোমার জীবটাকে উল্টিয়ে একদম সোজা করে দেখো, ওখানে কিন্তু একটা শক্ত একটা অংশ রয়েছে,
যেটাকে বলা হয় তালু। এবং ওই তালুটাই কি মুখ বিবরের ছাদ। ছাদকে আমাদের মাথার উপরে একটা ছাউনি আকারে থাকে না, ঠিক তেমনি এই তালুটা কিন্তু আমাদের জীবের উপরে কিন্তু তালুটা কি হচ্ছে ওই মুখ বিবরের ছাদ হিসেবে আছে, এবং ওটা কিন্তু একটু বেশ শক্ত অংশ। ওই অংশটা কিন্তু বেশ শক্ত, এবং এই শক্ত অংশটা কি হচ্ছে আমাদের মুখ বিবরের ছাদ হিসেবে আমরা ব্যবহার করছি। এবং শুধু তাই নয় যে অনেক সময় অনেক ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের জিহ্বা যে ওই উপরের ছাদের সাথে যে লাগে স্পর্শ করে, দাঁতের সাথে স্পর্শ করে, দন্তমূলের সাথে স্পর্শ করে না? এবং এই যখনই ওই শক্ত তালুর সাথে উচ্চারণ করবে তখন মানে স্পর্শ করবে তখনও কিন্তু অনেক ধ্বনি উচ্চারিত হয়, যার কারণে এই তালুটাও কিন্তু আমাদের ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে। এখানে যেমন বলছে যে মুখ বিবরের ছাদকে বলা হয় তালু। তালুর দুটি অংশ, একটি হচ্ছে কোমল তালু আর একটি হচ্ছে শক্ত তালু। অর্থাৎ কোমল তালু কিন্তু একটু মানে তালুর যে অংশটা রয়েছে এই তালুর অংশটাকে কিন্তু দুটি ভাগে ভাগ করা যাচ্ছে। প্রথম অংশটা কিন্তু বেশ শক্ত, হ্যাঁ, প্রথম অংশটা বেশ শক্ত, যার কারণে এটাকে বলা হচ্ছে কি শক্ত তালু, হ্যাঁ, যেটাকে ছাদ হিসেবে বেশি ব্যবহার করা হয়। আবার এই পাশে যে আলজিহ্বার মতো ঝুলে আছে তার আগে কিছুটা অংশ আছে যেটাকে একটু নরম মনে হয়। তোমরা জিভ দিয়ে যদি দেখতে পারো তাহলে দেখবা যে ওই অংশটাকে একটু নরম মনে হয়, যার কারণে ওই অংশটাকে কি বলা হচ্ছে নরম তালু হিসেবে ব্যবহার করা হচ্ছে। আনুনাসিক স্বরধ্বনি উচ্চারণে কোমল তালু নিচে নেমে আসে। যেটা বলছি স্বরধ্বনি অনেক সময় আনুনাসিক অর্থাৎ নাসিক্য যে ধ্বনিগুলোর কথা বলা হচ্ছে, যে এই ধ্বনিগুলো উচ্চারণের সময় এই স্বরতন্ত্রীটা একটু নিচে নেমে আসে, যার কারণে ওই স্বরতন্ত্রী নিচে নামার কারণে মুখ বিবর দিয়ে বাতাস বের হওয়ার দরজাটা আটকে যাচ্ছে। আর যার কারণে কি হচ্ছে তখন ওই কিছুটা হালকা মুখের ভিতর দিয়েও বের হচ্ছে, আবার কিছুটা বেশিরভাগটা কি হচ্ছে নাক দিয়ে বের হচ্ছে বাতাসটা। আর যখন এই বাতাসটা নাক দিয়ে বের হবে তখন সেটাকে বলা হবে আনুনাসিক ধ্বনি। তো শিক্ষার্থীরা এই পর্যন্ত। আরেকটু কি যে দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় শক্ত তালু। অর্থাৎ পেছনে প্রথমে যে এই ধরো দাঁত, আমাদের এই আঙুলটাকে যদি আমরা একটা দাঁত ধরি তাহলে দাঁতের উপরে যে অংশটা রয়েছে এটা শক্ত, এবং তো তা ওই একদম যে জিহ্বার গোড়ার দিকে যে অংশটা ওটা নরম, এবং এই নরমের আগের যে অংশটা অর্থাৎ দন্তমূলের পর থেকে নরম তালুর আগ পর্যন্ত যে শক্ত যে অঞ্চলটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় কি কঠিন তালু বা শক্ত তালু বলা হচ্ছে। তোমরা জিভ দিয়ে দেখবে, জিভ দিয়ে দেখো তোমাদের দাঁতের একটু উপরে দেখবা যে একটু খাসকাটা মনে হচ্ছে। তোমরা দাও জিভ দিয়ে যদি দেখো, জিভ দিয়ে দেখলে কিন্তু ওখানে বোঝা যাবে যখন একটু শক্ত মতো অংশ রয়েছে এটাকে বলা হচ্ছে কি শক্ত তালু। এরপরে যে আমরা বিষয়টি দেখব যে মূর্ধা বলা হচ্ছে কাকে, মূর্ধা। এই যে শক্ত তালু বললাম, এই শক্ত তালু এবং দন্তমূল বা দন্তের গোড়া তার অল্প একটু অংশ জুড়ে, খুব সামান্য একটু অংশ জুড়ে যেখানে রয়েছে সেটা হচ্ছে মূর্ধা বলা হচ্ছে। ওদের শক্ত তালু এবং উপরের পাটি দাঁতের, উপরের পাটি অর্থাৎ আমাদের দাঁতের নিচে না উপরের পাটি দাঁতের যে অংশটি রয়েছে সেই অংশটির দন্তমূলের উপর থেকে শক্ত তালু হালকা একটু নিচে ওটাকে বলা হচ্ছে কি মূর্ধা। এবং কোনো ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় সেই মূর্ধা ব্যবহার করা হয়, যেমন মূর্ধন্য ন। অর্থাৎ আমরা এই মূর্ধন্য ন যখন উচ্চারণ করব তখন সেটাকে আমরা সেটা কি হচ্ছে মূর্ধাকে যে স্পর্শ করছে, জীব কোথায় যে স্পর্শ করছে মূর্ধাকে যে, যার কারণে এর নাম দেওয়া হচ্ছে কি মূর্ধন্য ন, মূর্ধন্য স, হ্যাঁ, মূর্ধন্য স, মূর্ধন্য ন। এই বিষয়গুলো, এই যে ব্যঞ্জন ধ্বনিগুলো রয়েছে এগুলো উচ্চারণের সময় আমাদের মূর্ধাকে স্পর্শ করে বলে এগুলো কি বলা হচ্ছে মূর্ধা। এরপরে বলছে যে দন্তমূল ও দন্তমূল এবং দন্ত বলতে কি দাঁত, দন্ত বলতে দাঁত, হ্যাঁ, যেমন ত, থ, দ, ধ, দন্ত ন। এই যে এই বর্গে ত বর্গের যে পাঁচটি রয়েছে এগুলো প্রত্যেকটাই যখন আমরা উচ্চারণ করবো দেখবে যে ত, থ প্রত্যেকটি কিন্তু দাঁতকে স্পর্শ করবে। দন্ত মানে কি দাঁত, তাহলে দাঁত এবং দাঁতের যে মাড়ি অর্থাৎ গোড়া, হ্যাঁ, ওটাকে বলা হচ্ছে দন্তমূল। তাহলে এইখানে যখন আমরা স্পর্শ করবে তখন সেগুলোকে বলা হয় দন্তমূলীয় ধ্বনি, তাই না? সেটাকে বলা ত, থ, দ, ধ, দন্ত ন, হ্যাঁ, দন্ত ন। তাহলে এই যে ধ্বনিগুলো উচ্চারণ হচ্ছে এগুলো সবগুলো কাকে স্পর্শ করছে দন্তকে। এই জন্য এই দন্ত বা দাঁতও কিন্তু ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে ব্যাপকভাবে ভূমিকা পালন করছে, হ্যাঁ। এরপরে বলছে কি ওষ্ঠ। ওষ্ঠ মানে কি? ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট, অর্থাৎ ফুসফুস প্রতারিত বাতাস যখন শ্বাসনালীর মধ্য দিয়ে আমাদের স্বরযন্ত্রের মধ্য দিয়ে
মুখ বিবরের মধ্য দিয়ে যখন বাইরে প্রকাশ পায় তখন দেখবা যে ঠোঁটের সাথেও কোনো কোনো ধ্বনি আছে যেগুলো উচ্চারণের সময় ঠোঁটের প্রয়োজন হয় না। আর আবার কিছু কিছু ধ্বনি আছে যেগুলো উচ্চারণ ঠোঁট ছাড়া সম্ভব নয়, যেমন প, ফ, ব, ভ, ম। এই যে প্রত্যেকটা এই যে প বর্গের যতগুলো ধ্বনি রয়েছে এই ধ্বনিগুলো তুমি যদি ঠোঁটটাকে যদি বন্ধ করে রাখো তাহলে কোনোভাবেই তুমি এই ধ্বনিগুলো উচ্চারণ করতে পারবে না। ওই যখনই এই ধ্বনিগুলো উচ্চারণ করবে তখন দেখবে যে তোমাদের দুই ঠোঁট কিন্তু আলাদা হচ্ছে, প, ফ, ব, ভ, ম, ঠিক এই একইভাবে। অর্থাৎ যে সকল ধ্বনিগুলো উচ্চারণের সময় ঠোঁট ব্যতীত বা ঠোঁটের ব্যবহার ছাড়া যে সকল ধ্বনিগুলো উচ্চারণ করা যাবে না সেগুলোকে বলা হয় ওষ্ঠধ্বনি বা ওষ্ঠমূলীয় ধ্বনি। এবং এই ধ্বনিগুলো উচ্চারণের জন্যই এই ঠোঁটটাও কিন্তু ব্যাপকভাবে ব্যবহার করা হয় এই ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে। যেমন আমরা যদি বলি ক, খ, গ, যখন আমরা এই ধ্বনিগুলো উচ্চারণ করবো তখন কিন্তু আমার ঠোঁট কিন্তু বন্ধ হচ্ছে না, হ্যাঁ, ঠোঁট খোলা রেখে আমরা বলছি এ, ওই। যখন আমরা ঠোঁটের কিন্তু আমরা ঠোঁট ইচ্ছা করলে কিন্তু দুই ঠোঁট যে এক জায়গায় হবে সেটা নাও হতে পারে, কিন্তু যখন তুমি প, ফ, ব, ভ, ম উচ্চারণ করবে তখন তোমাকে দুই ঠোঁট ব্যবহার করতেই হবে। অর্থাৎ এই ঠোঁট যখনই আলাদা না হবে তখনই কিন্তু তোমার এই ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে ঠোঁট প্রথম বন্ধ হবে, তারপরে আবার বাতাসটা বাইরে বের হয়ে আসবে, তারপরেই কিন্তু ধ্বনিগুলো উচ্চারণ হবে। আর যার কারণেই বলছে যে বাকযন্ত্র সাহায্যে ধ্বনি সৃষ্টি হয় ঠিকই, কিন্তু বাকযন্ত্র মানে শুধুমাত্র একটি অংশ নয়, বাকযন্ত্র মানে কিন্তু অনেকগুলো। এই যে সবগুলো আমরা বলছি মূর্ধা, দন্তমূল বা দন্ত, ওষ্ঠ বা ঠোঁট, এই প্রত্যেকটাই কিন্তু আমাদের কি আমাদের এই বাকযন্ত্র বা কথা বলার যে যন্ত্র এই বাকযন্ত্রের অন্তর্ভুক্ত। এবং এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কিন্তু কি বলা হচ্ছে বাক প্রত্যঙ্গ। এগুলো এক একটি কিন্তু বাক প্রত্যঙ্গ, কথা বলার জন্য এই প্রত্যেকটি অংশই আমাদের কি করছে কাজে লাগছে। এবং এবং যার কারণে প্রত্যেকটি অঙ্গই আমাদের কাজে লাগছে এবং এই অংশগুলো কিন্তু আমাদের ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তো শিক্ষার্থীরা, তো আজ এ পর্যন্তই। আরেকটি বিষয় আমাদের বাদ চলে যাচ্ছে, সেটা হচ্ছে নাসিকা, নাক। আরেকটি বিষয় হচ্ছে নাসিকা। নাসিকা মানে কি? নাসিকা মানে হচ্ছে নাক। তাহলে নাসিকা কেন ব্যবহার করা হচ্ছে? কারণ ওই যে আমাদের কিছু নাসিক্য ধ্বনি রয়েছে, অর্থাৎ আমরা যখন আমরা ধ্বনি উৎপাদিত হবে কিছু কিছু ধ্বনি আছে যেগুলো মুখ দিয়ে বের না হয়ে নাক দিয়ে বের হচ্ছে, যার কারণে আমাদের এই নাসিকাটাও আমাদের নাক বা নাসিকা এটাও আমাদের কি হচ্ছে এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই পড়ে যাচ্ছে, অর্থাৎ এটাও আমাদের বাক প্রত্যঙ্গের মধ্যেই একটি অংশ। যে আমাদের যেমন প্রতিটা বর্গের শেষে যেমন কখন কখন ইও, ও, মূর্ধন্য ন, দন্তন্য ন, ম, প্রত্যেকটা বর্গের যে শেষ যে পাঁচটি আছে এগুলো প্রত্যেকটি কিন্তু কি নাসিক্য ধ্বনি, অর্থাৎ এগুলো উচ্চারণের সময় বাতাস মুখ দিয়ে না বের হয়ে নাক দিয়ে বের হবে, যার কারণে এই নাসিকা বা নাক এটাও কিন্তু আমাদের বাক প্রত্যঙ্গেরই একটি অংশ। তো শিক্ষার্থীরা, আজ আমরা আর বেশি কিছু বলবো না, আজ এ পর্যন্তই। তোমরা বাড়িতে বসে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা নিজেরা পড়াশোনা করবে, পড়াশোনা করলে দেখবে যে খুব সহজেই কিন্তু এগুলো তোমরা বুঝতে পারবে। এবং সব থেকে মজার বিষয় যে এই প্রত্যেকটা বিষয় যখন আমরা পড়ব, যদি আমরা আমাদের বাস্তবতার সাথে অর্থাৎ ঠোঁট, নাক, মুখ আমাদের উচ্চারণের সাথে যদি আমরা মিল করে যদি বুঝে বুঝে পড়ি, দেখবা যে এটাও কিন্তু খুব মজার একটা বিষয়। এই প্রত্যেকটা ধ্বনি উৎপাদনের যে একটা নিয়ম নীতি এগুলো কিন্তু আমাদের কিন্তু অনেক মজার বিষয়, খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে। তো শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।